স্টুডেন্টস আজকে চলে এসো ট্রান্সলেশন ইন প্রোক্যারিওটিক করব। এর আগে সেন্ট্রাল ডগমায় তোমরা দেখেছো ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ এবং এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন। এই প্রোটিন সংশ্লেষের পদ্ধতি হলো ট্রান্সলেশন। যে উপাদানগুলো আমাদের লাগছে প্রথমেই হলো এমআরএনএ। এমআরএনএ তৈরি হচ্ছে ডিএনএ থেকেই এবং সেখানে পরপর বিভিন্ন রকমের যে জেনেটিক কোডগুলো রয়েছে কোডন, সেই অনুযায়ী কিন্তু পরপর নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলো টিআরএনএ এখানে এসে বসায়। 5 প্রাইম টু 3 প্রাইম এইভাবেই সংশ্লেষটা হতে থাকে। টিআরএনএ সম্পর্কেও তোমাদের সঙ্গে আগে আলোচনা করেছি। অ্যামাইনো অ্যাসিড সেটি টিআরএনএ বহন করে আনছে এবং নির্দিষ্ট টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে আনছে। এছাড়া যেগুলো লাগছে সেটা হচ্ছে এটিপি, জিটিপি, এগুলোই কিন্তু ভেঙে শক্তি যোগাচ্ছে বিভিন্ন রকম স্টেপগুলো হওয়ার জন্য। লাগছে রাইবোসোম, যেটা পলিজোম হিসেবে থাকছে, অর্থাৎ এমআরএনএর উপর যখন এই রকম সাব ইউনিটগুলো রাইবোসোমের বসছে পরপর সেগুলো পলিজোম বা পলিরাইবোসোম গঠন করছে। এছাড়া চলে এসে দেখো বিভিন্ন রকমের এনজাইম লাগছে। এনজাইম কিন্তু এই যে ট্রান্সলেশনের বিভিন্ন স্টেপগুলো পরপর চালিত হতে সাহায্য করছে। প্রথমেই দেখো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথাটেজ লাগছে, পেপটাইডাল ট্রান্সফারেজ, এগুলো স্টেপ ওয়াইজ যখন আলোচনা করব বলে দেব। এছাড়া যে ট্রান্সলেশনের 3টে মূল স্টেপ ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন, তার জন্য যে উৎসেচকগুলো লাগছে দেখো। ইনিশিয়েশনের জন্য লাগছে IF1 অর্থাৎ ইনিশিয়েশন ফ্যাক্টর 1, IF2 ইনিশিয়েশন ফ্যাক্টর 2, IF3 ইনিশিয়েশন ফ্যাক্টর 3। ইলংগেশনের জন্য লাগছে EF অর্থাৎ ইলংগেশন ফ্যাক্টর TU, ইলংগেশন ফ্যাক্টর TS, ইলংগেশন ফ্যাক্টর G এবং টার্মিনেশনের জন্য লাগছে যে উৎসেচকগুলো সেটা হচ্ছে রিলিজ ফ্যাক্টর 1, রিলিজ ফ্যাক্টর 2, রিলিজ ফ্যাক্টর 3। চলে এসে এবার অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড চার্জিং অফ টিআরএনএ, মানে ট্রান্সলেশন শুরুর আগে কিছু পূর্ব প্রস্তুতি। যেমন তোমাদের সঙ্গে একটু আগে আলোচনা করলাম যে অ্যামাইনো অ্যাসিড লাগে, এটিপি লাগে, টিআরএনএ লাগে, এইগুলো আবার অ্যাক্টিভ হতে কিছু রাসায়নিক বিক্রিয়া লাগে। দেখো কিভাবে হচ্ছে। অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি প্লাস একটা নির্দিষ্ট এনজাইম যেটাকে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথাটেজ বলা হয়। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথাটেজ, এগুলো মিলিত হয়ে যেটা তৈরি করছে সেটা হলো গিয়ে কি লাগছে দেখো। অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথাটেজ, মানে বুঝতেই পারছো যে এই পুরো পার্টটাই হচ্ছে আমাদের এনজাইম পার্ট। এনজাইম কি হচ্ছে বিক্রিয়াতে, এটিপিটা ভেঙে যাচ্ছে। এটিপি ভেঙে গিয়ে একেবারে এর থেকে দুটো ফসফেট বেরিয়ে যাচ্ছে, দুটো ফসফেট। তাহলে কি থাকে, এএমপি অ্যাডনোসিন মনোফসফেট আর দুটো করে ফসফেট বেরিয়ে যাচ্ছে, তাহলে পিপিআই বেরোচ্ছে। এবার সেইটাই পুরো বাকি পার্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে কি থাকছে, অ্যামাইনো অ্যাসাইল যে সিনথাটেজ সেটার সঙ্গে এই এএমপি যুক্ত হচ্ছে আর পাইরোফসফেট যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই জিনিসটাকে একবারে লিখলে কীরকম দেখায়। কি হচ্ছে, অ্যামাইনো অ্যাসাইল, তারপরে এটা ভেঙে যেটা পেলাম এএমপি, এনজাইম প্লাস যেটা বেরিয়ে এলো দুটো ফসফেট অর্থাৎ পিপিআই, দুটো ফসফেট বেরিয়ে। এরপরে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, এটা হচ্ছে ফার্স্ট স্টেপে হলো। এবার সেকেন্ড স্টেপে কি হলো, সেকেন্ড স্টেপে আবার টিআরএনএ যেটা বলেছিলাম চার্জিং অফ টিআরএনএ, এটা ফার্স্টে হলো অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, সেকেন্ড স্টেপে হচ্ছে চার্জিং অফ টিআরএনএ। এর সঙ্গে এবার আবার টিআরএনএটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে এই যে হলো এই অ্যামাইনো অ্যাসাইল, এটার সঙ্গে যখন আবার টিআরএনএ অ্যাড হলো তখন কি হচ্ছে দেখো,
অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ প্লাস এনজাইম আর এএমপি, এই পার্টটা এরপরে বেরিয়ে যাবে। কি থাকবে? অ্যামাইনো অ্যাসাইলের সঙ্গে টিআরএনএ পার্টটা যুক্ত হয়ে যাবে এবং বাকি পুরোটা পার্ট, এই পুরোটা পার্ট বের হয়ে যাবে। তাহলেই সেটা চার্জিং অফ টিআরএনএ হয়ে যাচ্ছে। তাহলে অ্যামাইনো অ্যাসাইল তার সঙ্গে টিআরএনএটা অ্যাড হয়ে যাচ্ছে, টিআরএনএ। বাকি পড়ে থাকছে কি কি? এনজাইম, বাকি পড়ে থাকছে এএমপি এবং বাকি পড়ে থাকছে যেটা আগেই বেরিয়ে গিয়েছিল আমাদের পিপিআই। এই সবটাই পড়ে থাকছে। আর এই যে পেয়ে গেলাম আমরা অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, এই হয়ে গেল টিআরএনএর অ্যাক্টিভেশন পার্ট। তোমরা নিশ্চয়ই আগে যখন তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এই রকমভাবে যেটা টিআরএনএর অংশ, টিআরএনএর অংশটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ক্লোভার লিফের মতো যে দেখতে, এই প্রান্তটা হচ্ছে এর হাইড্রক্সিল প্রান্ত এবং এখানেই কিন্তু অ্যামাইনো অ্যাসিডটা বসছে। তাহলে যে অ্যামাইনো অ্যাসিডগুলো একটার পর একটা আসছে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোর সঙ্গে টিআরএনএ কিন্তু নিজেকে যুক্ত করে ফেলছে, তার 3 প্রাইম যে হাইড্রক্সিল প্রান্ত সেখানে যুক্ত হচ্ছে এবং নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট টিআরএনএ কিন্তু বয়ে আনছে স্পেসিফিক। এবং এখানে তোমাদের সঙ্গে আগেও আলোচনা হয়েছে যে এর যে অ্যান্টিকোডন লুপ টিআরএনএর, এখানে নির্দিষ্ট অ্যান্টিকোডন থাকে। কিভাবে না, এমআরএনএর উপর যে নির্দিষ্ট কোডন থাকে, ধরো AUG অগ হলো, তার বিরুদ্ধে এখানে কি হবে? তার যে কমপ্লিমেন্টারি বেসগুলো কিন্তু এখানে থাকে। তাহলে AUG যদি হয়, তাহলে এখানে যদি বসতে হয় তাহলে কি হবে? ইউ, তারপরে হলো গিয়ে এ, কোডন পার্ট আগেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম এবং এটা হচ্ছে অ্যান্টিকোডন। এই কোডন এবং এই কোডনের উপর এমআরএনএর কোডনের উপর যখন এই অ্যান্টিকোডন এসে গিয়ে বসবে, সেটাকে কোডন অ্যান্টিকোডন রিয়াকশন বলা হয়। এরপরে শুরু হচ্ছে আমাদের যে মেইন স্টেপগুলো। চলে এসো ইনিশিয়েশনে বলেছিলাম যে এখানে কিছু উৎসেচক আছে, যেমন ইনিশিয়েশন ফ্যাক্টর 3, 1, 2, এরা মিলে কিন্তু ইনিশিয়েশনের কাজটা বা ট্রান্সলেশন শুরু হওয়ার কাজটা করে থাকে। দেখো এখানে যেটা আমাদের রাইবোসোম লাগে, রাইবোসোমে তোমরা জানো যে রাইবোসোমে প্রোক্যারিওটিকের এইরকম দুটো সাব ইউনিট আছে, ঠিক আছে? 70S যদি টোটাল এর প্রোক্যারিওটিক রাইবোসোম হয়ে থাকে, তার দুটো সাব ইউনিট হয়। একটা কি হয়? নিচেরটা হচ্ছে 30S আর ওপরেরটা হচ্ছে গিয়ে 50S। তোমরা সকলেই এটা জানো। এইবারে এই যে 50S এবং 30S এগুলো পৃথক হয়ে যায় এবং এখানে 3টে তার সাইট থাকে। যেমন ধরো এখানে প্রথমেই ইনিশিয়েশন ফ্যাক্টর যেটা IF3 এবং IF1, খেয়াল করো IF1 এবং IF3 এখানে কিন্তু 2 নেই। এই দুটো একত্রে 70S রাইবোসোম, যেটা ইনট্যাক্ট একটা কমপ্লিট রাইবোসোম, তার উপরে বিক্রিয়া করে এবং এর দুটো পার্টকে আলাদা করে দেয়, ডিসঅ্যাসোসিয়েটেড করে দেয়। তার ফলে কি হচ্ছে? এর থেকে দুটো অংশ বেরিয়ে যাচ্ছে, একটা হচ্ছে 50S সাব ইউনিট আর একটা হচ্ছে এর থেকে তুলনামূলকভাবে ছোট যেটা 30S সাব ইউনিট। একটা হলো 50S আর একটা হচ্ছে 30S। এবার দেখো এই যে 50S সাব ইউনিট, এটার মধ্যে আমি একটু এঁকে দেখাচ্ছি। 3টে এখানে সাইড থাকে। কি কি সাইড? দেখো এইরকম এখানে 3টে সাইড থাকে, এই 1, এই ধরো 2 এবং এইখানে আরেকটা, মাঝে আরেকটা 3, এইরকম এখানে 3টে সাইড থাকে। এই যে একেবারে যদি আমি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যেতে থাকি, তাহলে এটাকে বলা হচ্ছে A সাইট, ঠিক আছে, বা অ্যামাইনো অ্যাসিড সাইট। মাঝের যে সাইট এটাকে বলা হচ্ছে P সাইট, মানে পেপটাইডাল সাইট, অর্থাৎ পেপটাইড পলিপেপটাইডগুলো যে গঠিত হবে এখানেই পরপর আসতে থাকে। আর এটা হচ্ছে এক্সিট সাইট বা শর্টে E সাইট, অর্থাৎ যখন একটার পর একটা
পেপটাইড পলিপেপটাইড তৈরি হতে থাকবে, একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড জুড়ে যাবে এবং টিআরএনএ বহন করে আনবে, তারপর ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর যখন টিআরএনএর মাথা থেকে অ্যামাইনো অ্যাসিড বেরিয়ে আসবে তখন ও ফাঁকা হয়ে যাবে এবং এই স্থান দিয়ে এক্সিট স্থান দিয়ে বেরিয়ে যাবে। আরেকবার আমি রিপিট করছি, বোঝো ভালো করে, প্রয়োজনে আমি এখানে একটু বড় করে ছবিটা আঁকছি, বুঝে নাও। এই যে আমাদের এইটা 50S সাব ইউনিট, এখানে তিনটে আমাদের স্থান আছে, তিনটে স্থান। একটাকে বলা হচ্ছে এ সাইট, এটাকে এ বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পি সাইট, আর এটাকে বলা হচ্ছে ই সাইট। যখন আমাদের এখানে এইরকম টিআরএনএ আসবে, টিআরএনএ যখন কি করবে, তার সাথে একটা নির্দিষ্ট করে অ্যামাইনো অ্যাসিড বহন করে আনবে এবং এখানে যখন এমআরএনএর উপরেই এই বড় সাব ইউনিটটা এসে বসবে, তখন একদম প্রথমে এসে পেপটাইডাল সাইডে বসে, তারপর সেখান থেকে আবার সে কী করে, এর যে পেপটাইডটা এখানে পরে নেক্সট এই ঘরটায় আরেকটা এখানে অ্যামাইনো টিআরএনএ আসে, প্রথম টিআরএনটা এখানে আসবে, পেপটাইডাল সাইডেই বসবে। তারপরে নেক্সট যে এখানে অ্যামাইনো অ্যাসিডটা যেই যুক্ত হবে, এখান থেকে পরবর্তী সময় আবার এই অ্যামাইনো অ্যাসিডটাকে সে এইখানে নতুন যে টিআরএনএ আসবে তার উপরে ছেড়ে দেবে এবং তখন এই টিআরএনএটা খালি হয়ে যাবে, চলে আসবে এই সাইডে, টিআরএনএ চলে আসবে এবং তারপর সেখান থেকে এক্সিট করে টিআরএনএটা এইভাবে বেরিয়ে যাবে। এই জন্য কিন্তু এই তিনটে সাইডের এরকম নাম হয়েছে। অ্যামাইনো অ্যাসিড বয়ে আনবে পরপর, মানে সেকেন্ডটা থেকে এইখানে আসবে যেটা এ সাইট, পি সাইডে প্রথম যে প্রথম টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিড সমেত এনে এখানে বসবে এবং তারপর যখন সেই টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড এসে বসিয়ে দেবে, তারপর সে যখন ফ্রি হয়ে যাবে তখন এক্সিট সাইড দিয়ে বেরিয়ে যাবে। তা এই হচ্ছে আমাদের সেই 50S সাব ইউনিট। এরপরে এবার আমাদের যে টিআরএনএ রয়েছে, তাহলে স্টেপ 1-এ এটা পেলাম। এবার স্টেপ 2-তে কি হচ্ছে, যে টিআরএনএ পাওয়া গিয়েছিল সেই টিআরএনএর সঙ্গে কি হচ্ছে, প্রথম যে অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, এটা কিন্তু প্রথম অ্যামাইনো অ্যাসিড যেটা ট্রান্সলেশনে প্রথম গিয়ে পেপটাইডাল সাইডে, মানে এই সাইডে গিয়ে বসবে। ঠিক আছে, এবার দেখো এই যে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড সেটাকে মিথিওনিন বলা হচ্ছে এবং তার যে কোডন তোমরা আগেই জেনেছো অগ, AUG, এই যে অগ, এই কোডন এবং এর অ্যান্টিকোডন কি হচ্ছে, উল্টো থাকলে ইউ, তারপর জি, তারপর সি, এইটা হচ্ছে এর অ্যান্টিকোডন। তাহলে বুঝতেই পারছো এই রকম অ্যান্টিকোডন যেই টিআরএনএর মধ্যে আছে সেই টিআরএনএর সঙ্গে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন যুক্ত হচ্ছে। মিথিওনিন এই হচ্ছে প্রথম যে অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএর যেটা 3 প্রাইম প্রান্ত সেখানে গিয়ে যুক্ত হচ্ছে। এই হচ্ছে ভ্যারিয়েবল প্রান্ত, তারপর এই ঠিক আছে, এটা 5 প্রাইম প্রান্ত। এবারে দেখো এইখানে সেই ইউজিসি এই অ্যান্টিকোডনটা থাকছে। এবার এই যে মিথিওনিন, শুধু মিথিওনিন আনলেই পরে কিন্তু হবে না। প্রোকারিওটিকের ক্ষেত্রে এই যে মিথিওনিন, এই মিথিওনিনের সঙ্গে একটা ফরমাইল গ্রুপ মানে CHO গ্রুপ অ্যাড হতে হবে, যেটাকে ফরমাইলেশন অফ মিথিওনিন বলা হয়। মিথিওনিনের সঙ্গে CHO গ্রুপ বা ফরমালডিহাইড গ্রুপের অ্যাডিশন হতে হবে, তখন সেই মিথিওনিনটাকে বলা হচ্ছে এফমেট এবং পুরো জিনিসটাকে বলা হবে যখন মিথিওনিনের সঙ্গে এই CHO বা অ্যালডিহাইড গ্রুপ যুক্ত হবে এবং তারপর সেটা টিআরএনএর উপর বসবে, সেটাকে বলা হচ্ছে এফমেট, টিআরএনএ এফমেট। ঠিক আছে, কি বলা হচ্ছে, এফমেট, মিথিওনিনের থেকে এসছে এফমেট এবং তার সঙ্গে টিআরএনএ, এফমেট টিআরএনএ বলা হচ্ছে যখন মিথিওনিনের সঙ্গে অ্যালডিহাইড যুক্ত হচ্ছে এবং সেটা টিআরএনএর সঙ্গে এসে বসছে, তখন পুরো জিনিসটার নাম হচ্ছে এফমেট, টিআরএনএ এফমেট এবং এটাকে বলা হচ্ছে ফরমাইলেটেড মিথিওনিন, মানে মিথিওনিনের ফরমাইলেশন বলা। তা এই স্টেপে যখন থাকছে এফমেট, টিআরএনএ এফমেট, এর পরের স্টেপে গিয়ে কি হচ্ছে দেখো, নাম ধরে নিলাম এটা আমার টিআরএনএ এবং এখানে বসেছে সেই মিথিওনিন, ফরমাইলেটেড মিথিওনিন মানে মেট লিখলাম,
এই হচ্ছে তার অ্যান্টিকোডন, এই টিআরএনএ। এই যে এফ মেট মানে ফরমাইলেটেড মিথিওনিন যুক্ত টিআরএনএ, যেটার পুরো নাম হচ্ছে এফ মেট টিআরএনএ, এফ মেট, এটার সঙ্গে নেক্সট ইনিশিয়েশন ফ্যাক্টরটা কি ছিল? IF2। দেখো তোমরা IF3 পেয়েছো, IF1 পেয়েছো, এবার চলে আসছি IF2। এটা মিলে যাচ্ছে, এটা মিলে কি হচ্ছে? এই যে টিআরএনএ ছিল এবং সেখানে এফ মেট মিথিওনিন ছিল, এর সঙ্গে গিয়ে এই যে ইনিশিয়েশন ফ্যাক্টর IF2 এটা বসে গেল, IF2। তাহলে ফার্স্ট স্টেপ এটা, সেকেন্ড স্টেপ এটা হলো। এবার যে থার্ড স্টেপ, দেখো থার্ড স্টেপটা কি হচ্ছে? নাম্বার 3তে কি হচ্ছে? এবারে এই যে আমাদের এই যে 50S, তো এইভাবে হলো 30S যেটা বেরিয়েছিল, এই 30Sটা তারপরে হচ্ছে গিয়ে 30S, তারপরে এইটুকু পার্ট, অর্থাৎ এই হচ্ছে আমার প্রথম পার্ট 30S সাব ইউনিট অফ রাইবোজোম, তারপর টিআরএনএ এফ মেট এবং এর সঙ্গে থাকা যে এমআরএনএ পার্ট, অর্থাৎ 30S রাইবোজোম, প্লাস এমআরএনএ প্লাস এই যে জিনিসটা আমরা পেলাম টিআরএনএ এফ মেট, এটা কি অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন যুক্ত ফরমাইলেটেড, এবং এর সঙ্গে যুক্ত যে IF2, এত কিছু কি হলো? একসঙ্গে এসে বাইন্ড করলো। আবার বলছি 30S রাইবোজোমের যে সাব ইউনিট প্লাস এমআরএনএ প্লাস যেটা ফরমাইলেটেড মিথিওনিন সমেত যেটা টিআরএনএ, যার সঙ্গে ইনিশিয়েশন ফ্যাক্টর 2 অ্যাড হয়েছে, সব কিছু একসঙ্গে মিলছে। মিলে কি হচ্ছে? দেখো এইখানে এই এমআরএনএর উপর যেটা 5 প্রাইম টু 3 প্রাইম ছিল, এইখানে এসে এই 30S সাব ইউনিটটা বসে গেল হলো। এবং 30S সাব ইউনিটের সঙ্গে কি ছিল? এই যে আরেকটা কথা তোমাদের বলা হয়নি, 30S সাব ইউনিটের সঙ্গেই কিন্তু এই দুটো ফ্যাক্টর লেগেছিল, সেটা হচ্ছে IF3 এবং 1। এই দুটো কিন্তু এই যে ইনিশিয়েশন ফ্যাক্টরের এই যে দুটো উৎসেচক ছিল IF3 এবং 1, এই দুটো কিন্তু একই সঙ্গে লেগে রয়েছে, IF3 এবং 1। এইটুকু আমি মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, IF3 এবং 1 লেগে রয়েছে। এবং এইখানে কি হচ্ছে? এর যে তিনটে এরকম অ্যান্টিকোডনে দেখা যাচ্ছে, এখানে যদি কোডন হয় তার উপর দিয়ে এইরকম অ্যান্টিকোডনে এই টিআরএনএটা দিয়ে বসে পড়ছে, এবং তার এখানে এই এফ মেট রয়েছে এবং তার সঙ্গে সংযুক্ত রয়েছে IF2, বুঝেছ? এবং আরও একটা জিনিস এখানে আছে, সেটা কি? আরও একটা জিনিস এখানে অংশগ্রহণ করেছিল, সেইটা হচ্ছে প্লাস জিটিপি। সেই যে জিটিপি, সেই জিটিপিটাও কিন্তু এখানে এই যে রাইবোজোমের যে সাব ইউনিট, এখানে সেই জিটিপিটা বসবে। তাহলে এই হচ্ছে আমাদের থার্ড যে পয়েন্টটা। কি আরেকবার বলছি, রাইবোজোম প্লাস এমআরএনএ প্লাস ফরমাইলেটেড মিথিওনিন সমেত টিআরএনএ, এরা মিলে এবং প্লাস জিটিপি তৈরি যেটা হলো ইকুয়াল তৈরি যেটা হলো, সেটা হচ্ছে এমআরএনএর উপর এই 50S সাব ইউনিট বসলো, তার সঙ্গে লেগে রয়েছে ইনিশিয়েশন ফ্যাক্টর 3 আর 1, এবং তারপরে কি রয়েছে? আর এই যে টিআরএনএ, সেটা নির্দিষ্ট কোডনের উপর বসে গেল এবং তার সঙ্গে যুক্ত থাকলো IF2, এবং পুরো যে রাইবোজোমটার সঙ্গে 50S সাব ইউনিটের এই 30S সাব ইউনিটের সঙ্গে বসে গেল জিটি। ট্রান্সলেশনের ইলংগেশন প্রসেসে কি হয় দেখো, যেটা 70S কমপ্লেক্স তৈরি হয়েছিল, এবার সেইখানে কি হয়েছিল? এই পি সাইড বা পেপটাইডাল সাইড, এটা ছিল ই সাইড আর এটা ছিল এ সাইড। দেখো পেপটাইডাল সাইডে যে টিআরএনটা বসলো, সেই AUG এই অগ কোডনের এগেনস্টে, সেখানে কি ছিল? এফ মেট, এই যে মিথিওনিন ফরমাইলেটেড মিথিওনিন এই অ্যামাইনো অ্যাসিডটি এই পেপটাইডাল সাইডে বসেছিল। এরপর এখানে কিন্তু এ সাইডটা ফাঁকা রয়েছে। নেক্সট টাইমে কি হবে? আরেকটি অ্যামাইনো অ্যাসিড বহন করে আনবে টিআরএনএ। এটি কি? টিআরএনএ,
যেখানে দেখো এর সঙ্গে 3' প্রান্তে আরেকটি অ্যামাইনো অ্যাসিডে নিয়ে এসছে AA2 লিখেছি, মানে অ্যামাইনো অ্যাসিড 2। যদি এটা ফার্স্ট মিথিওনিন হয় তো আরেকটি যে কোনো অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে AA2। এবার দেখো যে এইখানে যে পরপর কিন্তু কোডনগুলো থাকছে, যেমন AUG প্রথম কোডন পেলাম, তারপরেরটা হয়তো বা CCA, এটি একটি কোডন, এটি একটি কোডন, তারপরে হয়তো বা ইউ তারপর জি হলো, এটি আরেকটি কোডন। এইরকমভাবে mRNA-এর উপর পরপর কিন্তু এইভাবে থাকতে পারে। তাহলে বুঝতে পেরেছো যে এখানে একটি অ্যামাইনো অ্যাসিড 1, মানে যেটাকে আমরা মেট বলছি, মিথিওনিন। তো এখানে অ্যামাইনো অ্যাসিড 2, তারপর অ্যামাইনো অ্যাসিড 3, এইভাবে পরপর এই mRNA-এর উপর চেনগুলো পরপর যেতে থাকে। এইবারে দেখো কি হচ্ছে, পরবর্তীতে 70S কমপ্লেক্সটা তৈরি হলো, ইনিশিয়েশন কমপ্লেক্স, তার সঙ্গে আরেকটি টিআরএনএ চলে এলো, এবং এখানে যে ইলংগেশন ফ্যাক্টর, আগেই বলেছিলাম ইলংগেশন ফ্যাক্টর TS, ইলংগেশন ফ্যাক্টর TU, এরা কিন্তু এইখানে কাজ করছে এই নতুন আসা যে অ্যামাইনো অ্যাসিড সমেত টিআরএনটাকে আবার নতুন করে এ সাইডে ঢুকিয়ে দেওয়ার জন্য। এখানে ইলংগেশন ফ্যাক্টর TS, তার সঙ্গে GTP বাইন্ড থাকছে। এই GTP কি করছে, ভেঙে যাচ্ছে GDP প্লাস আইপিতে। সেই আইপিটা আবার ইলংগেশন ফ্যাক্টর TU GDP এটা গ্রহণ করছে, ফলে GDPর সঙ্গে যখন আবার আরেকটি আইপি যুক্ত হয়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে, ইলংগেশন ফ্যাক্টর TU GTPতে পরিণত হচ্ছে। দেখো আরেকবার তোমরা খেয়াল করো, অ্যাকচুয়ালি এই যে আমাদের ইলংগেশন ফ্যাক্টরটা ছিল, ইলংগেশন ফ্যাক্টর TU, যেটি GDPর সঙ্গে সংশ্লিষ্ট ছিল, এটা পরিণত হচ্ছে ইলংগেশন ফ্যাক্টর GTPতে, অর্থাৎ এখানে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে। কোথা থেকে পাচ্ছে সেই আইপিটা? সে আইপিটা সংগ্রহ করছে ইলংগেশন ফ্যাক্টর TS GTP থেকে। এই যে GTP, টিটা ভেঙে গিয়ে এখানে ডি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে একটা ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে যাচ্ছে, সেই ইনঅর্গানিক ফসফেটটাই গ্রহণ করে নিচ্ছে GDP, তার জন্যই সেটা GTPতে পরিণত হতে পারলো। দেখো তাহলে কি থাকছে, এই GTPর মধ্যে পড়ে থাকছে GDP, সেটাই বেরিয়ে আসছে। আবার পরবর্তী সময় এই যে বিক্রিয়াটা রিভার্সেবল, মানে এই বিক্রিয়া যে GTP, সেটাও আবার পরে কিন্তু ভেঙে গিয়ে আইপিটা বের করে দিয়ে আবার আগের ফর্মে চলে যেতে পারে। এবং এত সমস্ত কার্যকারিতার ফলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে এই যে আমাদের ইনিশিয়েশন কমপ্লেক্স ছিল, যেটাই যে এপাশে 50S এবং এপাশে আমাদের 70S, এবং এই হচ্ছে তার এক্সিট সাইট, পেপটাইডাল সাইট এবং অ্যামিনো অ্যাসিড সাইট। এবার এখানে বসেছিল টিআরএনএ, আর এটা হচ্ছে তার মিথিওনিন ফরমাইলেটেড। এবার এখানে গিয়ে কি হচ্ছে, নতুন আসা যে অ্যামাইনো অ্যাসিডটি, যেটাকে অ্যামাইনো অ্যাসিড 2 বলা হচ্ছিল, সেটা এখানে এসে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এইবার দেখো তাহলে পরে কি হচ্ছে, যে এইখানেও একটি এ সাইডটা ব্লক হয়ে যাচ্ছে, পি সাইডটাও ব্লক হয়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে, এবার যদি নাম্বার 2 করি, রিয়াকশান নাম্বার 2, দেখো সেখানে কি হচ্ছে। রিয়াকশান নাম্বার 2তে এখানে কিন্তু এই যে এফমেট, এই এফমেট কি করবে, টিআরএনএটা এই এফমেটকে জাম্প করিয়ে এইখানে পাঠিয়ে দেবে। কিভাবে সম্ভব হচ্ছে দেখো ব্যাপারটা। এবং এখানে যে উৎসেচক কাজ করছে, এই যে অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সফার হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গিয়ে ট্রান্সপেপটাইডেশন, এবং এখানে যে উৎসেচকটা থাকছে সেটা হচ্ছে পেপটাইডাল ট্রান্সফারেজ। এটা কি করছে, এই যদি আমার এটা 5' to 3' mRNA হয়, mRNA, এবং এই হচ্ছে আমার এটা হচ্ছে 30S এবং এটা হচ্ছে 50S, যে সাইটগুলো সাব ইউনিটগুলো থাকছে। এইখানে থাকছে টিআরএনএ, যেটা প্রাথমিক টিআরএনএ ছিল,
মেটকে বহন করে নিয়ে এসেছিল এবং এখানে হচ্ছে আমার যে অ্যামাইনো অ্যাসিড 2টা ছিল, এ কি করবে, এর যে মেট এই যে মিথিওনিন এটা কি করবে, জাম্প করে এপাশে জাম্প করে কি করবে, এই অ্যামাইনো অ্যাসিড 2 এর ওপর এর এ সাইডটায় এ পাঠিয়ে দেবে, শিফট করে দেবে। এটা হচ্ছে মেট ছিল, এফ মেট ফরমাইলেটেড। এই ঘটনাটা ঘটছে। তাহলে যেহেতু এ কি করছে, যে পলিপেপটাইড নতুন চেন তৈরি হওয়ার জন্য এর নিজস্ব অ্যামাইনো অ্যাসিডটাকে এ পাঠিয়ে দিচ্ছে পরবর্তী এ সাইডে টিআরএনএর উপরে, এই ঘটনাটাই হচ্ছে পেপটাইডাল ট্রান্সপেপটাইডেশন বা পেপটাইডাল ট্রান্সফার হয়ে যাচ্ছে। এরপর চলে আসো, এটা হচ্ছে নাম্বার 2 রিয়াকশন ছিল। এরপর চলে আসছে নাম্বার 3 রিয়াকশন। সেখানে কি হচ্ছে, এরপরে এই টিআরএনটা যখন মুক্ত হয়ে গেল, এ তারপর কি করবে, এখান থেকে এক্সিট করে যে সাইডে যাবে এবং তারপর সেটা বেরিয়ে যাবে এইভাবে। সেই ঘটনাটা ঘটবে এখানে। দেখো এখানে কি হচ্ছে, এবং এখানে আরও কিছু ফ্যাক্টর কাজে লাগছে, যেমন এখানে এলংগেশন ফ্যাক্টর এলংগেশন ফ্যাক্টর এখানে জি কাজ করছে এবং তার সঙ্গে কাজ করছে হচ্ছে জিটিপি এখানে ভেঙে গিয়ে জিডিপি প্লাস আইপিতে পরিণত হচ্ছে। সেই শক্তি পেয়েই কিন্তু এই ফ্যাক্টরটা কাজ করতে পারছে। দেখো এখানে কি হচ্ছে, এখান থেকে এই যে টিআরএনটা একটু আগে তোমাদের বললাম যে টিআরএনএ এখানে যখন ফ্রি হয়ে যাচ্ছে সেটা এক্সিট সাইডে চলে আসছে এবং তারপর রিমুভ হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই টিআরএনটা এখানে বেরিয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে, এই হচ্ছে আমাদের 30S এবং এই হচ্ছে আমাদের 50S, এই হচ্ছে এই সাইডগুলো। এবারে কি হলো না, এখানে এই যে অংশটা অর্থাৎ এই যেটা তৈরি হয়েছিল এই টিআরএনটা, যেখানে পরপর দুটো পরপর অ্যামাইনো অ্যাসিড সংযোজিত হয়ে পলিপেপটাইড চেনটা তৈরি করছিল, সেটা আবার মুভ করে কি করবে, এই জায়গাতে চলে আসবে। কোথায় না, এখানে সেই ঘটনাটা ঘটবে। অর্থাৎ এবার সেই যে টিআরএনএ সেটি চলে আসছে এখান থেকে এই সাইডে এবং তার মধ্যে পরপর প্রথমে ছিল এফ মেট, মনে রাখবে প্রথমটাই এফ মেট হবে, এবং তারপর যে পরপর অ্যামাইনো অ্যাসিডগুলো ধরে নিলাম অ্যামাইনো অ্যাসিড 2 এখানে আসছে এবং এর সঙ্গে প্লাস বেরিয়ে আসবে কি, সেই যে টিআরএনএ যেটা এখানে ছিল, যেখানে বেরিয়ে আসবে টিআরএনএ, সেই টিআরএনএটি ফাঁকা হয়ে বেরিয়ে আসবে। এটা হচ্ছে টিআরএনএ। তাহলে বুঝতেই পারছো যে এটা হচ্ছে গিয়ে M5' to 3' প্রান্ত ছিল এবং এখানে পরপর এর যে অংশগুলো ছিল পরপর অর্থাৎ কোডনগুলো ছিল, এখানে টিআরএনএটা ফ্রি হয়ে আসছে, এই অংশটা এখানে তৈরি হচ্ছে। এবং এই যে প্রসেসটা তোমরা দেখলে ধারাবাহিকভাবে কিন্তু এই সমগ্র প্রসেসটা বারে বারে রিপিট হতেই থাকবে। অর্থাৎ যেই এসআইটা ফাঁকা হয়ে গেল আবার নতুন করে একটা চলে আসবে, নতুন করে একটা টিআরএনএ আসবে, নতুন একটা অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসবে এবং এবার আবার এখানে ঢুকবে, সেখান থেকে এই চলে আসবে পি সাইড, তারপর ই সাইড করে বেরিয়ে যাবে। এবং এই সময় পরপর এই যে রাইবোসোম ইনিশিয়াল যে কমপ্লেক্সটা তৈরি হয়েছিল 50S আর 30S মিলে, এটা কিন্তু পরপর রিড করে এইভাবে এমআরএনএ ধরে এগোতেই থাকবে যতক্ষণ না সে স্টপ কোডনে এসে দাঁড়াবে। ট্রান্সলেশন ইন প্রোক্যারিওটিক। এবার চলে আসছে টার্মিনেশন মানে অন্তিম দশা, অর্থাৎ যেখানে গিয়ে ট্রান্সলেশনটা বন্ধ হয়ে যায়। দেখো তোমাদের যে স্টপ কোডনগুলো আগেই বলেছিলাম, UAA অথবা UAG অথবা UGA, এইগুলো হচ্ছে কি স্টপ কোডন। স্টপ কোডন মানে যেখানে গিয়ে এটা ট্রান্সলেশন বন্ধ হয়ে যায়। UAA আর UAG এইখানে যে স্টপ কোডন যদি এই রকম পায় তবে যে রিলিজ ফ্যাক্টরটা কাজ করবে সেইটা হচ্ছে গিয়ে RF মানে রিলিজ ফ্যাক্টর 1, এবং UAA অথবা UGA এই রকম যদি স্টপ কোডন পায়
তাহলে কাজ করবে রিলিজ ফ্যাক্টর 2। চলে এসো দেখো এইখানে এই যে রাইবোসোম এবং এর সঙ্গে যে পলিপেপটাইড চেনটা তৈরি হয়েছে টিআরএনএ, এইবারে যখন পরপর এইভাবে প্রোটিন সংশ্লেষ করতে করতে একেবারে স্টপ কোডনে গিয়ে পৌঁছায়, তখন কি হচ্ছে, যদি ইউএএ অথবা ইউএজি এইরকম স্টপ এইখানে পাওয়া যায় স্টপ কোডন, তবে রিলিজ ফ্যাক্টর এখানে বসে যাচ্ছে 1। আর যদি পাওয়া যায় ইউএএ বা ইউজিএ, তবে রিলিজ ফ্যাক্টর 2 এই জায়গাটা অর্থাৎ এ সাইডটা ব্লক করে ফেলে। ফলে কি হচ্ছে, এখান থেকে এই যে পলিপেপটাইড চেন দেখতে পাচ্ছ, এই পলিপেপটাইড চেনটা টিআরএনএ থেকে কেটে বেরিয়ে যায়, দুর্বল হয়ে যায়। তারপরের কি ঘটনা ঘটছে, জিটিপি আবার শক্তি যোগান দেয়, ভেঙে যায় জিডিপি প্লাস পিআইএ, এবং এখানে অপর একটি রিলিজ ফ্যাক্টরও কাজ করছে RF3। তার ফলে কি হয়, পলিপেপটাইড চেনটা তো আগেই দুর্বল হয়ে গিয়েছিল, বেরিয়ে গেল। তারপর বেরিয়ে আসে সেই মুক্ত টিআরএনএ, এবং এই যে রাইবোসোমের দুটো পার্ট 30S এবং 50S, এই দুটো পার্টও ডিসঅ্যাসোসিয়েট হয়ে যায় এবং আরএনএটাও বেরিয়ে আসে। এইভাবে প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে যায় এবং প্রোটিনের যে পলিপেপটাইড চেন একটি, সেটা বের হয়ে আসে, এবং এখানেই শেষ হয় ট্রান্সলেশনের প্রক্রিয়াটি।